রোহিঙ্গা সংকট সমাধানে ইইউর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার আহ্বান। ২৮ অক্টোবর রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের, যে কোনো মূল্যে সমাবেশ করতে চায় বিএনপি। আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। হামুনের তাণ্ডবে লন্ডভন্ড কক্সবাজার, যান চলাচল বন্ধ, বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। গাজায় আজ রাতেই শেষ হয়ে যাচ্ছে জ্বালানি, জাতিসংঘের উপর ক্ষুব্ধ ইসরায়েল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া, ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরি। রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যক্ষ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। ইউরোপীয় কমিশন ইসির প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লেইনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে 3 দিনের সফরে বেলজিয়ামে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইইউ সদর দফতরে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তার কার্যালয়ে ব্রাসেলসে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে ৩৫০ মিলিয়ন ইউরোর চুক্তিসহ বেশ কয়েকটি চুক্তির স্বাক্ষর প্রত্যক্ষ করেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের নানা প্রান্তের যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। With Madam President, we have renewed our commitment to promote workers' rights and as well as safe and regular migration. I flagged our interest in partnering on research and innovation to find solutions to some of our local challenges. এলডিসি গ্র্যাজুয়েশনের পর উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই স্বদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়েই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। I thank the EU for its humanitarian assistance for the 1.2 million Rohingyas being temporarily sheltered by Bangladesh. This solution to the Rohingya crisis lies in their safe and sustainable return to their homeland in Myanmar. ইউকে বিশ্ব সংকটের দ্রুত টেকসই সমাধানের জন্য সক্রিয় থাকার আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ২৮ অক্টোবর বিএনপির পক্ষ থেকে আক্রমণ হলে পাল্টা আক্রমণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় সেতুমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে এর প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। ২৮ অক্টোবর কোনোভাবেই রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ উল্লেখ করে নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও বলেন, বিএনপি বারে বারে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা আক্রমণকারী নয়, কিন্তু এইবার আমরা সতর্ক পাহারায় আছি। আক্রমণ করলে পাল্টা আক্রমণ, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশ গিলে খাবে, এরা ক্ষমতায় গেলে গণতন্ত্র গিলে খাবে। যে কোনো মূল্যে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পুলিশ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কোথায় সমাবেশ হবে সে নিয়ে সিদ্ধান্ত দিলে তা মানবে না বিএনপি। শক্ত কথা বলার দরকার নাই, শক্ত কাজটা করতে হবে। আর চোপা দিয়ে
কোনো কিছুই চাপা দেওয়া যাবে না। যার যার অবস্থান থেকে তারা সংগঠিত হন। আমরা আমাদের সভা করব, সোজা কথা, আমরা সভা করব সেদিন যেখানে আমরা বসার কথা সেখানে না বসলে সারা ঢাকা ও রাস্তার গলিতে আমরা ঢাকা শহর সেবা। 28 অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক নিয়ে কেউ যাতে সমাবেশে প্রবেশ করতে না পারে সেজন্য থাকবে কড়া নজরদারি। একইভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানেও বসবে চেকপোস্ট। আহমদ বাবুর প্রতিবেদন। 28 অক্টোবর নয়াপল্টনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি নিয়ে ডিএমপির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে দলটি। এছাড়া একই দিনে জামায়াত ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়ে অনুমতি পায়নি দলটি। তবে বিভিন্ন সময়ে দলটি রাজধানীতে ঝটিকা মিছিল করেছে। সকালে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, 28 অক্টোবর বিএনপি জামায়াত ইসলামের কর্মসূচি নিয়ে চেকপোস্ট ও পেট্রোল বাড়ানো হয়েছে। বাহির থেকে কেউ কোনো ধরনের নাশকতা করার মতো কোনো বস্তু বা কোনো কিছু নিয়ে তারা ঢাকায় প্রবেশ করতে না পারে। কারো যদি কোনো ধরনের নাশকতা পরিকল্পনা থাকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আইনে আওতায় আনার জন্য আমরা কাজ করছি। রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও জনগণের নিরাপত্তায় কঠোরভাবে দায়িত্ব পালন করবে র্যাব। 28 অক্টোবরের যেই সমাবেশের কথা বলছেন সেখানে বেশ কয়েকটি দল তারা সমাবেশে অনুমতি চেয়েছে। সমাবেশ কোথায় হবে বা সমাবেশের অনুমতি যে বিষয়টি এটা অবশ্যই ডিএমপির ইখতিয়ারভুক্ত, ওনারা এই বিষয়ে বলবেন। আমরা মনে করি এলিট ফোর্স র্যাব আমাদের যে মূল ম্যান্ডেট, তো আমরা জনগণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারবে, তবে নাশকতার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাইবার ওয়ার্ল্ডও আমরা নজরদারি করছি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়নি, এটা অপপ্রচার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহান বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিবন্ধিত জামায়াত ছাড়া 28 অক্টোবর যে কোনো রাজনৈতিক দলই শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে রাজধানীতে। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। আনসার বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিতে অপরাধীদের গ্রেফতারের বিধান রেখে সোমবার আনসার ব্যাটালিয়ন বিল 2023 সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে যাচাই বাছাইয়ের জন্য তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়। দেশ অচল করে দেওয়ার সময় আনসার বাহিনী কিন্তু এই রাস্তাঘাট সব করেছেন, পরিষ্কার রেখেছেন। এইখানে এই বিলে 7 এবং 8 ধারায় সাথে আছে পুলিশ যে কাজগুলো করবে সেগুলো তারা করতে পারবে। বিল উত্থাপনের একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়নি, এটা অপপ্রচার। আনসার বাহিনীকে গ্রেফতার করার পারমিশন কখনো দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না, কোনো আইন দ্বারাও সেটা দেওয়ার কোনো আমাদের ক্ষমতা নাই। স্থায়ী কমিটিতে মেম্বার সাহেবরা এটা পরীক্ষা নিরীক্ষা করবেন। এখানে কোনো শব্দ, কোনো সেন্টেন্স যদি এই ধরনের প্রশ্নের অবতারণা করেন তাহলে সেইগুলোর কারেকশন হবে। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে কোনো রাস্তা বন্ধ করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। আমরা ঢাকার কোনো পথ আমরা বন্ধ করব না। আমরা তারা যদি শান্তিপূর্ণভাবে তাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং করে চলে যায়, আমাদের কিছু বলার নেই, আমরা সেখানে কোনো বাধা দেব না। জামাতের সভা সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিবন্ধিত দল জামাতকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। না, আমরা কেউকে পারমিশন দেইনি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, দ্বাদশ সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করব, যেটুকু লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি, করব, আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা থাকবে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের। আর রাজনৈতিক যেহেতু দলগুলো আমাদের
সাথে রেজিস্টার, তাদেরও কিছু দায়বদ্ধতা আছে, বাধ্যবাধকতা আছে, তাদের সাথে তাদের ওখানে বিধিবিধান আছে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে কি হবে না হবে, ওনারা ভালো করে জানেন, ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। এটা নিয়ে আমাদের কিছু করার নেই, আমরা চাই ভোটার আসুক। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লন্ডভন্ড কক্সবাজার, নেই বিদ্যুৎ, সড়কে গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল, দেয়াল ও গাছ চাপায় মারা গেছেন ৩ জন। জেলা প্রশাসন জানায় গুরুত্ব বুঝে বিশেষ এলাকায় বিদ্যুৎ সংযোগ সহ সচল করা হচ্ছে সড়ক যোগাযোগ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মঙ্গলবার রাতে ১৪৮ কিলোমিটার বেগে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় হামুন। লন্ডভন্ড করে দিয়ে যায় কক্সবাজার শহর সহ আশপাশের এলাকা। ঝড়ে গাছপালা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। কক্সবাজার শহরের হলিডে মোড় সদর হাসপাতাল সড়কেই উপড়ে গেছে ১৫টির বেশি গাছ। সদরে দেয়াল চাপায় ১ জন এবং চকরিয়া ও মহেশখালীতে গাছ চাপায় মারা গেছেন ২ জন। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় নগরীতে নেই বিদ্যুৎ, ফলে দুর্ভোগে স্থানীয়রা। দরজা খুলে সাইড দিয়ে আর নীলের গাছ ভাঙে দিয়ে দূরে আস্ত্রগণ্ডের জায়গা দিয়ে দেখি প্রত্যেকর পিছে পিছে গিয়ে ভাঙি ভাঙি গিয়ে বড় বড় গাছ গুছালা পড়ে। ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি গাছ পড়া অনেক বাড়িঘর ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানায় জেলা প্রশাসক। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে এবং মানুষের বাড়িঘর, কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাদের কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আমি ইতিমধ্যেই আমাদের ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারিনি এবং রাস্তাঘাটও চলাচলটা এখনও আমরা প্রতিবন্ধকগুলো দূর করতে পারিনি। আমাদের কাজ করছে, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে, আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করছে, বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কক্সবাজার বিদ্যুৎ বিভাগ জানায় সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আরও 2 দিন সময় লাগবে। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। চোখ ফেরাবো গাজা পরিস্থিতির দিকে। ফিলিস্তিনের গাজায় আজ রাতেই শেষ হয়ে যাচ্ছে অবশিষ্ট জ্বালানি। এ অবস্থায় কার্যত বন্ধ হয়ে গেছে গাজার সবকটি হাসপাতাল। এদিকে ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের মন্তব্যের জেরে সংস্থাটির কর্মীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলের হামলায় গত একদিনে ৭৫০ মৃত্যুর পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে এখন ৬৫০০। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট ২০২৩। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে ৩০৯ রানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া এই ম্যাচে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও গড়েন অজি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। ৫৫ প্ল্যান্টের ৫২টি অকেজো, মেহেরপুরে আর্সেনিকযুক্ত পানি পান করছে এলাকাবাসী। আবারও আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে। নারায়ণগঞ্জে নিজ চেম্বার থেকে ২ আইনজীবীকে আটকের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। ওই ২ আইনজীবীকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক সমর্থন করেন না রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শাকেরা আরজুর রিপোর্ট। দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবীরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলে ধরেন। নাশকতার মামলায় দ্রুত নিষ্পত্তির কথা বলে বিএনপি নেতাদের শাস্তি নিশ্চিতের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। এমন অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। নাশকতার মামলাগুলো সব গুণে ভুয়া, নির্বাচনী কেন্দ্র রাজনৈতিক মামলা। প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেয় বিচারকদেরকে, আইনজীবীদেরকে যে মামলা নিষ্পত্তি করার জন্য, দেশটা থাকবে কোথায়? বিচার বিভাগে হস্তক্ষেপ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী আইনজীবীদের অনুরোধ করেছেন, আদালতকে বলেননি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। মামলাগুলো পুরনো মামলা, সেই পুরনো মামলাগুলো নিষ্পত্তি করার জন্য উনি প্রধানমন্ত্রী ও আইনজীবীদেরকে অনুরোধ করেন। সেটা কীভাবে ওনারা ক্ষতিগ্রস্ত হলেন? আর নাশকতার মামলা যদি ওনারা নাশকতা না করে থাকেন তাহলে তো ওনারা খালাস পাবেন। এবং সেই অভিযোগগুলো যে আমরা তো জানি নাশকতা হয়েছিল,
আমাদের দেশে যে অগ্নিসন্ত্রাসটা হয়েছিল 2013 থেকে 2014-তে, সেটা তো আমরা সবাই জানি। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ থেকে 2 আইনজীবীকে আটকের নিন্দা জানায় বিএনপিপন্থী আইনজীবীরা। চেম্বার থেকে তাদেরকে গ্রেফতার করেন, এইটা খুবই নির্মমভাবে তারা কাজটি করেছেন এবং বেআইনিভাবে কাজটি করেছেন। হাইকোর্টের মধ্যে অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার জন্য এসেছেন, সারা রাত এইখানে তারা অবস্থান করেছেন, কিন্তু কেউ সাহস করে নাই গ্রেফতার করার জন্য। এখন এইখানে আপনি কি করেছেন? আইনজীবীকেই নিয়ে গেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ধরে নিয়ে যাওয়া সমর্থন করা যায় না। এটা আমি অবশ্যই সমর্থন করি না, আমি এটাকে কখনো সমর্থন করি না। বিনা কারণে যদি কোনো কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা অন্য বিষয়, কিন্তু বিনা অভিযোগে কারো আমি করাটা আমি পছন্দ করি না। একটি জাতীয় দৈনিকে নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের বিচার রাতেও চলে, এমন সংবাদের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি স্বাভাবিক ঘটনা, আগেও হয়েছে। আমি যখন উকিল হই 1987 সালে, তখন আমি দেখতাম সিএমএম আদালতে রাত্রে 9টার সময় পর্যন্ত আমরা বসে থাকতাম, আসামি নিয়ে আসছে, বিচার হচ্ছে, সাক্ষী হচ্ছে, করা হচ্ছে, কি জানি বলে, বেল অ্যাপ্লিকেশন করছে। এবং আপনারা জানবেন যে বিচারিক আদালত যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো অনেক দেরিতে বসে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর ডেমরা এলাকায় মেন্দিপুর খেলার মাঠ পরিদর্শন শেষে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করতে ডিএসসিসির পদক্ষেপ বাস্তবায়নের পথে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কমিশনের নিয়ম অনুযায়ী পোস্টার ব্যবহার করতে হবে বলে জানান মেয়র। পোস্টারে পলিথিন ব্যবহার নিয়ে মেয়র বলেন, এ বিষয়ে তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিকই ছোট হোক বড় হোক একটা খেলার উপযোগী পরিবেশ, খেলার মাঠ থাকতে হবে। সেই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা অনেক জমি যেগুলো দখল অবস্থায় হয়ে ছিল সেগুলোকে দখল মুক্ত করে আমরা খেলার উপযোগী খেলার মাঠ আমরা করে দিয়েছি বিভিন্ন ওয়ার্ডে। এ পর্যন্ত প্রায় 10টি ওয়ার্ডে আমাদের নতুন করে খেলার মাঠ আমরা করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে প্রায় 5 ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় বেশ কয়েকজন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। তৃতীয় দিনের মতো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলির চালা এলাকায় কয়েকটি কারখানা শ্রমিকরা বিক্ষোভ করে। সকাল 9:30 থেকে কয়েক দফায় 5 ঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা ইট পাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। শ্রমিকরা সরে গেলে বেলা 3টার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়। আমাদের দাবি হলো আমাদের স্যালারি লাগবে 23,000 টাকা। আমাদের একটা অপারেটরের মজুরি শুধু 12,000 টাকা। 12,000 টাকা দেখি আমাদের সংসার চলে। আমরা তো বেশি বেতন চাই। কাঁচা বাজারের দাম বাড়াইছে, সবকিছুর দাম বাড়ে, কিন্তু বেতন তো আমাদের বাড়ে না। বিজিএমইএ বলছে মালিক পক্ষের সাথে আলোচনা করে ন্যূনতম মজুরির সিদ্ধান্ত নেওয়া হবে। মিনিমাম ওয়েজের সেটা হচ্ছে গভর্নমেন্ট, মালিক পক্ষ তথা বিজিএমইএ তথা সরকার সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত যখন দেবে যে মিনিমাম ওয়েজেসটা এই হবে, দেন তখন যদি হচ্ছে ওয়ার্কারের হচ্ছে সেটা যদি ভালো না লাগে বা ওয়ার্কারের যদি সেটা মনোপুত না হয়, তখন তাদের একটা আন্দোলনের বিষয় থাকে বা বিভিন্ন আলাপ আলোচনার বিষয় থাকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য শ্রমিকদের সাথে কথা বলা হবে। তারা কি চায় সেই অনুযায়ী আমাদের যেই বিষয়ে আমরা সেটা তাদের সাথে কথাবার্তার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কর্মসূচি চলার সময় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মেহেরপুরে সুপেয় পানির 55টি প্ল্যান্টের মধ্যে 52টি অকেজো। বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছে এলাকাবাসী। অনেকেই আক্রান্ত হচ্ছেন রোগে। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মেহেরপুরের 3 উপজেলার অন্তত 30টি গ্রামের মানুষ আর্সেনিকে আক্রান্ত। সুপেয় পানির অভাবে দিন দিন এলাকায় বাড়ছে রোগীর সংখ্যা। 2015-2016 সালে সুপেয় পানির জন্য বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন 52টি আর সরকারিভাবে 3টি প্ল্যান্ট নির্মাণ করা হয়।
তবে সংস্থাটির কার্যক্রম 2018 সালে গুটিয়ে নেয়ায় প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে। চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ, তাই বাধ্য হয়ে আর্সেনিকযুক্ত পানি পান করছে স্থানীয়রা। আর্সেনিক পানি আমরা খাইছি, অসুস্থ হয়ে যাইছি আমরা। 4-5 বছর জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে। এটা যদি এখন আমাদের সেরে দিত তাহলে আমরা হয়তো ভালো পানি পান করতে পারতাম। আমার এই পাটা ঘায়ে এই আর্সেনিকের জন্য হয়েছে, বুঝছেন। ডাক্তারের কাছে গেলে এই আর্সেনিকের কথাই বলে। আর্সেনিক আক্রান্তদের চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি বলছেন চিকিৎসক। প্রধান চিকিৎসা হলো প্রিভেনশন। প্রিভেনশন কথা চলে যে আমি আর্সেনিক ফ্রি আমাকে পানি পান করতে হবে, শুধু পান করে না, ব্যবহারটাও কমাইতে হবে। প্ল্যান্টগুলো চালুর আশ্বাস দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে বা আমরা আমাদের অন্যান্য বিভিন্ন ফান্ড আছে সেগুলো থেকেও আমরা চেষ্টা করব সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। শুধু আশ্বাস নয়, দ্রুত আর্সেনিক থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রত্না সামান, 21 টেলিভিশন। রাজশাহীতে নজর কাড়ছে মক্কা মদিনার আদলে নির্মিত আধুনিক এক মসজিদ কমপ্লেক্স। দৃষ্টিনন্দন মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নগরীর হরগ্রাম মুন্সিপাড়ায় নির্মিত এই কমপ্লেক্সের নাম বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স। প্রায় 50% জমির উপর নির্মিত এই মসজিদে 800 পুরুষ জামাতে সালাত আদায় করতে পারবেন। এছাড়া প্রায় 400 নারীর জন্য আলাদা জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। গত 11 সেপ্টেম্বর উদ্বোধনের পর মসজিদটি এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দৃষ্টিনন্দন এই মসজিদ কমপ্লেক্স মুগ্ধতা ছড়াচ্ছে নগর জুড়ে। এটি কি অনুপ্রেরণার প্রতীক বলছেন অনেকে। এই মহানগরীর সৌন্দর্যের কথা সবাই জানে, এই ক্লিন সিটি শিক্ষানগরী, তারই একটি অংশ এটা। এই মসজিদ দেখে হয়তো অনেকে অনুপ্রাণিত হবে। এই মসজিদ এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই এলাকায় অন্তত একটা আল্লাহ পাক যেন তার প্রকৃত দ্বীনের প্রচার প্রসার এবং মানুষের মধ্যে যে ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী যে শিক্ষা, এটা যেন সম্প্রসারিত হয়। ইসলামী ভ্রাতৃত্ব ও মূল্যবোধ প্রচার করায় মসজিদটি নির্মাণের মূল লক্ষ্য। মানুষ ও সমাজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন মূল উদ্যোক্তা। সকলের সহযোগিতা নিয়ে এই মসজিদটা নির্মিত হয়েছে। এরকম একটা কমপ্লেক্স নির্মাণ করতে করে নিশ্চয়ই আমি গর্বিত এবং আমি অনেক আনন্দিত। সিটি মেয়র মনে করেন এই দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় করে আলাদা তৃপ্তি পাবেন মুসল্লিরা। এই মসজিদ দেখে আমি নিজেই মনে করছি যে আমাদের শহরে বিভিন্ন আরও কয়েকটি জায়গায়, 2-4টি জায়গায় এইরকম মসজিদ ভবিষ্যতে করবার ইচ্ছা আমারও হচ্ছে। বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্সে নির্মাণাধীন রয়েছে মাদ্রাসা ও হেফজখানা। সেখানে 450 জন ছাত্রের আবাসন ব্যবস্থা থাকবে। নির্মাণ শেষ হলে আসছে ডিসেম্বরে চালু হতে পারে এই মাদ্রাসা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চীনে পণ্য রপ্তানিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ, দ্বিপক্ষীয় চুক্তির পরামর্শ। দেখছেন রাত 11টার 21 সংবাদ। চীনের বাজারে পণ্য রপ্তানিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ, যদিও দেশটি প্রায় 98% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে না পারার পাশাপাশি কিছু জটিলতায় রপ্তানি বাড়ছে না। রপ্তানি বাড়াতে দ্বিপাক্ষিক চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের, আর চীনের বাজার ধরতে নানা উদ্যোগের কথা বলছে ইপিবি। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রায় 141 কোটি জনসংখ্যার বিশাল বাজার চীন। দেশটি রপ্তানিতে শীর্ষ এবং আমদানিতে দ্বিতীয়। 2022 সালে বৈশ্বিক বাজার থেকে চীন প্রায় 2720 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল অর্থবছরে বাংলাদেশে 17 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে চীন। তবে ব্যবসায়ীরা বলছেন, চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ 25 বিলিয়ন ডলারের। আর ইপিবি বলছে, চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র 677 মিলিয়ন ডলারের পণ্য।
চীনের বাজারে বাংলাদেশের ৯৮% পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে, তবু রপ্তানি না বাড়ায় হতাশ ব্যবসায়ীরা। আপনি যদি আপনার দেশকে বিনিয়োগের জন্য একটা বড় ক্ষেত্র হিসাবে তৈরি করতে চান, আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা আপনার কম্পিটিটর কান্ট্রির কাছাকাছি সেট করতে হবে, ভালো না হলেও। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা এই পর্যন্ত চীনের বিনিয়োগকারীদেরকে এই জিনিসটা বোঝাতে পারি যে বাংলাদেশে এখন বিনিয়োগ পরিস্থিতিটা আগের চেয়ে অনেক অনুকূল অবস্থায় আছে। এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আফটার আওতায় চীন শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, কিন্তু চীন তার অভ্যন্তরীণ মূল্য সংযোজনের হার ৩০ থেকে ৩৫% ধরে রেখেছে। শুল্কমুক্ত সুবিধার পরও রপ্তানি বাড়ছে না। তাই শুধুমাত্র রপ্তানি কেন্দ্রিক বাণিজ্যের দিকে মনোযোগ না দিয়ে সার্ভিস, টেলিকম, বিনিয়োগ সহ সামগ্রিকভাবে দেশটির সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি করার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি চাইনিজ বাজারে রপ্তানি বৃদ্ধি করতেই হয়, সামগ্রিকভাবে একটি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি হতে পারে, যার অধীনে আমাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে যে উচ্চমাত্রা ভ্যালু অ্যাডিশনের যে ক্রাইটেরিয়া, এটিকে যদি চায়না কমিয়ে আনে, এটিকে যদি কম্পিটিটিভ করে, তাহলে আমাদের রপ্তানি চাইনিজ বাজারে বাড়তে পারে। বাংলাদেশকে কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। চীন থেকে অনেক ধরনের র মেটেরিয়ালস আমরা এখন বাংলাদেশে এনে প্রোডাক্ট তৈরি করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করছি। সেই মেটেরিয়ালগুলোর সাবস্টিটিউটগুলো যদি আমরা বাংলাদেশে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের বাণিজ্য ভারসাম্যটাও প্রায় সমান সমান না হলেও কাছাকাছি পর্যায়ে চলে আসবে। চীনের বাজারে রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ ও গুণগত মান বাড়ানো জরুরি বলছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। লাইভ ফিশ এবং ফ্রোজেন ফিশ এইগুলির স্ট্যান্ডার্ড নিয়ে কিছু চাইনিজদের অবজারভেশন ছিল, আমাদের কোম্পানি সেগুলি মিট করে এখন সেগুলি আস্তে আস্তে এক্সপোর্ট বাড়ানো শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম ২ মাসে চীনে রপ্তানি হয়েছে ১৯ কোটি ৩০ লাখ ডলারের পণ্য। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যাংকের গ্রাহক, শেয়ার হোল্ডার, কর্মকর্তা কর্মচারী সহ সকল শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বলেন, সবার জন্য সবসময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান শাহ সহ বিভাগীয় প্রধান ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা সেনানিবাসের ইব্রাহিমপুর এলাকায় নতুন আঙ্গিকে র্যাংস ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন করা হয়েছে। র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এই শোরুম উদ্বোধন করেন। ১৯৯৮ সালে মিরপুরের কাফরুল এলাকায় সনি র্যাংস ইব্রাহিমপুর শোরুমের যাত্রা শুরু হয়। বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে নতুন উদ্বোধন হওয়া ১৩০০ বর্গফুট আয়তনের ইব্রাহিমপুর শোরুমে। উদ্বোধন উপলক্ষে থাকছে ৭ দিনের জন্য বিশাল ছাড় ও সাউন্ডবার, টি শার্ট সহ আরও অনেক ফ্রি গিফট। এছাড়াও ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গ্রেট এক্সচেঞ্জ অফার সিজন 2-তে রয়েছে একটি পণ্য দিয়ে 2টি পণ্য এক্সচেঞ্জ করার সুযোগ। বিশ্বকাপ মিশনের মাঝপথে হঠাৎ ঢাকায় ফিরে এসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বাই পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন পরবর্তী 2 ম্যাচের জন্য ভেন্যু কলকাতায়। তবে টাইগার অধিনায়কের গন্তব্য পাল্টে গেছে। দেশে ফিরে এসেছেন সাকিব। সকালে ঢাকায় নেমে দুপুরে মিরপুরে মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সাথে অনুশীলন করেন সাকিব। অতীতেও বহুবার অফ ফর্মের সময় ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। 3 হারে পয়েন্ট টেবিলের তলানিতে বর্তমান চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুতে লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় ইংল্যান্ড। 3 ম্যাচ হেরে একই অবস্থানে শ্রীলঙ্কাও। সেমির লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে জয়ের বিকল্প নেই 96-এর চ্যাম্পিয়নদের। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। মাগুরার মোহাম্মদপুরের ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে 100 বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। দুপুর থেকে নৌকাবাইচ দেখতে নদীর 2 পাড়ে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে। বিকেল 3টা থেকে শুরু হয় বাইচ। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে 15টি নৌকা অংশ নেয়। ফাইনালে 6টি নৌকা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতি বছর দেবী দুর্গার বিসর্জনের পরদিন মধুমতি নদীতে আয়োজন করা হয় এই নৌকা বাইচের। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সংকট সমাধানে ইইউর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী, বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার আহ্বান। 28 অক্টোবর রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের, যে কোনো মূল্যে সমাবেশ করতে চায় বিএনপি। আনসারকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হচ্ছে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। হামুনের তাণ্ডবে লন্ডভন্ড কক্সবাজার, যান চলাচল বন্ধ, বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। গাজায় আজ রাতে শেষ হয়ে যাচ্ছে জ্বালানি, জাতিসংঘের উপর ক্ষুব্ধ ইসরায়েল। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।